পুলিশ দেখুন, লাস্ট 48 ঘন্টায় পুলিশ রাজ্যের দুটো প্রান্তে দু ধরনের রূপ দেখালো। এক জায়গায় তারা নিষ্ক্রিয় থেকে পালিয়ে বাঁচলেন, সরকারি সম্পত্তির থেকে এসডিপিওর গাড়ি আগুন লাগিয়ে দেওয়া, কার্যত স্যারেন্ডার করলো পুলিশ। আর আরেক জায়গায় পুলিশ এতটাই অতি সক্রিয় যে শিক্ষক মানুষরা কলম ছাড়া আর কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন না, সেই পুলিশকে বেধড়ক লাঠি মারা। পুলিশ কার্যত তৃণমূল কংগ্রেসের পোষা কতগুলো ক্যাডার। এ ফর লাঠি, বি ফর লাঠি, সি ফর চ্যাংদোলা করে তাড়ানো। মহিলা শিক্ষিকাদের সফিস্টিকেটেড পার্টে হামলা হলো, মেরে ফাটিয়ে দেওয়া হলো। এমনকি সেদিন যে মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটাকে যিনি টানলেন, ধীতেশ মন্ডল, কালকে আমার সাথে ওর টিভি প্রোগ্রাম ছিল, মেরে ফাটিয়ে থেকে বহু যুগ আগে এদেশেই একজন শিক্ষক জন্মেছিলেন, নাম চাণক্য। ধননন্দ তাকে রাজসভায় অপমান করেছিল, প্রহার করেছিল। তিনি একটা শ্লোক বলেছিলেন, বিদ্যা স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। গতকাল আমরা দেখলাম যে কসবা থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গায় যে যোগ্য চাকরি প্রার্থীরা তারা যেভাবে আন্দোলন করলেন এবং পুলিশ যেভাবে তাদেরকে লাঠিপেটা করলো, এটা কেন এরকম পুলিশের বারবার বল প্রয়োগ করা হচ্ছে? না, দেখুন, পুলিশ বল প্রয়োগ করছে না, পুলিশকে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ রাজ্য প্রশাসন পুলিশের অঙ্গে একই অঙ্গে অনেকগুলো রূপ ধারণ করতে বাধ্য করিয়ে দিয়েছে। আমি এটাকে অপেশাদারিত্ব বলবো না, কারণ এখানে বললে আবার বিতর্ক জড়াবে যে এই পুলিশগুলো কি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। আমি বলছি তা নয়। পুলিশ দেখুন, লাস্ট 48 ঘন্টায় পুলিশ রাজ্যের দুটো প্রান্তে দু ধরনের রূপ দেখালো। এক জায়গায় তারা নিষ্ক্রিয় থেকে পালিয়ে বাঁচলেন, সরকারি সম্পত্তির থেকে এসডিপিওর গাড়ি আগুন লাগিয়ে দেওয়া, কার্যত স্যারেন্ডার করলো পুলিশ। আর আরেক জায়গায় পুলিশ এতটাই অতি সক্রিয় যে শিক্ষক মানুষরা কলম ছাড়া আর কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন না, সেই পুলিশকে বেধড়ক লাঠি মারা হলো। সরকার ওদের পেটে লাথি মেরেছে, পুলিশও ওদের পেটে লাথি মারলো, দ্বিতীয় লাথি। আমি বলছি, দেখুন, পুলিশ কার্যত তৃণমূল কংগ্রেসের পোষা কতগুলো ক্যাডার। এটা ধরে নিন, সারা পশ্চিমবঙ্গে দু ধরনের প্রাণী মুহূর্তে আছেন। প্রাণী দু প্রকার, মেরুদণ্ডী প্রাণী, সেটা আপনি নিজেকেও মনে করতে পারেন, আমি অন্তত নিজেকে মনে করি। আর আরেকটা হচ্ছে পুলিশ। এবার পুলিশ কি বুঝুন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এই ইন্ডোর স্টেডিয়ামে যেদিন বলছিলেন আমার কাছে ABCDE প্ল্যান আছে, সেদিন কিন্তু আমরা সিঁদুরে মেঘ দেখছিলাম। কারণ এই প্ল্যানগুলো কি দেখুন, এত তাড়াতাড়ি প্ল্যানগুলো বাস্তবের মাটিতে কার্যকরী হবে আমি ভাবতেও পারিনি। আমি একজন শিক্ষক অধ্যাপক, তো তৎকালীন বিগত সরকারের সময় চাকরি পেয়েছি। আমি এইগুলো দেখে সিঁদুরে মেঘ দেখি এই 15 বছরে। সিএম যখনই প্ল্যানের কথা বলেন তখনই কোনো কিছু ভয়ানক কিছু একটা ঘটতে থাকে। এবারও তাই হলো, এবং 24 ঘন্টার মধ্যে 7 তারিখে ইন্ডোরে তিনি আশ্বাস দিচ্ছেন, ABCD প্ল্যান দিচ্ছেন, এবং এই প্ল্যানটা কার্যকর করছে 9 তারিখে আউটডোরে পুলিশ। কি প্ল্যান? A ফর লাঠি, বি ফর লাঠি, সি ফর চ্যাংদোলা করে তাড়ানো, ডি আর ই এখনো বোধহয় বাকি আছে। এটাকে প্ল্যানেরই বহিঃপ্রকাশ তাহলে বলছেন আপনি? ডেফিনেটলি তিনি যে প্রকাশ্যে বলেছেন সেই প্ল্যানের 3টে কিন্তু অলরেডি কালকে হয়ে গেছে। মাননীয় শিক্ষকরা বুঝে ফেলেছেন। বাকিগুলো কি ভয়ানক হবে আমি প্রহর গুনছি শিক্ষক হিসাবে। আমি আপনাকে বলি যে এটা তো কমপ্লিটলি প্রি প্ল্যান প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সবাই বলছে প্রাতিষ্ঠানিক, একদম ঠিক, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কিন্তু আমি সংযোজন করছি প্রি প্ল্যান। অর্থাৎ সরকার ক্ষমতায় আসার পরে দেখুন একের পর এক আইনগুলো পাল্টেছে। বিগত সরকারের 3 বছর OMR বা অন্যান্য উত্তরপত্র রাখার আইনটা পাল্টে করলেন 1 বছর। কে করলেন? SSC করলেন।
না, এই রাজ্যের ক্যাবিনেটের প্রধান মমতা ব্যানার্জি ক্যাবিনেটে পাসটা করালেন। এই সরকার, বিগত সরকার এসএসসি রেকমেন্ড করত, সুপারিশ করত, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিত স্কুলগুলো, স্কুলের ম্যানেজিং কমিটি। এরা চেঞ্জ করে এসএসসির জোনগুলো তুলে নিলেন এবং স্কুলের যে এমসি তাদের হাত থেকে অ্যাপয়েন্টমেন্টের অধিকারটা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ করলেন কোথায়? কলকাতায়, পর্ষদে। আমরা খুব ভালো হাত তুলে নৃত্য করেছিলাম, বাবা বাবা দেখো তো কি সুন্দর সরকার চলছে, সবকিছু এক জায়গায় করে ফেলেছে। আদপে ওটাও যে ছিল মুখ্যমন্ত্রীর প্ল্যান, যে এক জায়গায় যদি সবগুলো কনসলিডেট করা যায় তাহলে ঘুষ খেতে, চুরি করতে সুবিধা হবে। এক জায়গা থেকে চুরি করছে, স্কুলগুলোকে ম্যানেজ করো রে, এমসিদের বোঝাও রে, ভাই আমি এই সাদা খাতাধারীকে পাঠাচ্ছি, তুমি অ্যাপয়েন্টমেন্ট দাও রে। এসব ঝুঁকি প্রচন্ড, সবাই মানবে সবাই মানবে না, অনেক পরিশ্রম বাবা, এক জায়গায় নিয়ে আসো, করে কমবে খাও। তারপরে দেখুন, তাহলে আমি কেন এটাকে বলছি পূর্ব ঘোষিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ভয়াবহ অভিযোগ করা হচ্ছে মহিলাদের তরফ থেকে চাকরিহারা আন্দোলনরত, যে সেন্সিটিভ জায়গায় বেছে বেছে সেখানেই আঘাত করছে পুলিশ। একদম। আপনি মনে আছে বিগত কয়েক বছর আগে, সম্ভবত 2019 বা 20, আমরা বহু টিভিতে প্রোগ্রাম করেছি, ইভা থাপা এক পুলিশ কর্মী কামড়ে দিয়েছিল চাকরিহারা, যার চাকরিটা আলু পটলের মতন বিক্রি হয়ে গেছে, অরুণিমার কে কামড়ে দিয়েছিল। সেই কামড়ে দেওয়াটা পুলিশের নতুন আইন বা অস্ত্র কিংবা প্রতিরোধের নতুন বা আইন শৃঙ্খলা রক্ষার নতুন ট্রেনিং কিনা আমি জানি না, তবে সেদিন কিন্তু ইভা হাত দিয়ে গলগল করে রক্ত পড়ার পরেও ইভাকে হাসপাতালে অরুণিমা হাত দিয়ে রক্ত পড়ার পরে অরুণিমাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়নি। ইভার যে কামড়ালো তাকে কিন্তু হসপিটালাইজ করা হয়েছিল। ঠিক এইবার যেমন মহিলা শিক্ষিকাদের সফিস্টিকেটেড পার্টে হামলা হলো, মেরে ফাটিয়ে দেওয়া হলো। এমনকি সেদিন যে মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটাকে যিনি টানলেন, ধৃতেশ মন্ডল, কালকে আমার সাথে ওর টিভি প্রোগ্রাম ছিল, মেরে ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, এদের নেতা মেহবুব মন্ডল, যিনি মুখ্যমন্ত্রীর কাছে তার ডেলিগেটদের নিয়ে গিয়েছিল এই আশায় মুখ্যমন্ত্রীর ABCD প্ল্যানে তাদের জীবন জীবিকা রক্ষা পাবে, মেহবুব কালকে মার খেলো, লাঠি পেটা হলো। প্রতাপ রায় চৌধুরী, আমি নাম বলছি এদের, প্রকাশ্যে আমরা প্রোগ্রামে মুখ্যমন্ত্রীর প্রতি বারবার আস্থা দেখিয়েছেন। এরা কেউ নকশাল নয়, এরা কেউ বিজেপি নয়, কেউ CPM নয়, কেউ কিছু কংগ্রেস নয়। আমি বলছি এরা রাষ্ট্রযন্ত্রকে সম্মান জানিয়ে তার উপরে আস্থা রেখে দিনের পর দিন শিক্ষকতাটা করেছে এবং যোগ্য শিক্ষক। কিন্তু আজকে রাজ্যের প্রশাসনের চুরির কারণে, চাকরি বিক্রির কারণে, চরম দুর্নীতির কারণে আজকে এরা আইনের পরিভাষায় অযোগ্য প্রমাণিত হয়ে গেছে এবং আজকে পুলিশ এদেরকে ফেরে মারছে। কার নির্দেশে? সরকারের নির্দেশে। কি আশ্চর্য দেখুন, জঙ্গিপুরে পুলিশ পালিয়ে গেছে একদম সুরসুর করে। লকডাউনের প্রাককালে আপনারা জানেন পার্ক সার্কাসে কিভাবে পুলিশ লাথি খেয়েছে। আর আজকে এই শান্ত শিষ্ট মাস্টারমশাই সমাজের মেরুদণ্ড, যেই পুলিশও যার কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে আজকে পুলিশ হয়েছে, তিনি আজকে পুলিশের ভূমিকা নিলেন। আপনি ভাবেন পুলিশের স্ট্রেচারে এত ক্ষমতা যে প্রশাসন না চাইলে ও লাঠিচার্জ করে বিনা কারণে। আরেকটা আপনাকে কথা বলি, কালকে দেখছিলাম যে কলকাতার পুলিশ কমিশনারেট বলছে তাদের কাছে খবরই নেই, ছিল না, তাদের কেউ জানায়নি। অথচ আপনি জানেন, মিডিয়া জগতে আছেন, গত 2-3 দিন আগের থেকে বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখাচ্ছে ডিআই অফিস ঘেরাও হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। খুদ শিক্ষামন্ত্রী নিজে প্রেসে দাঁড়িয়ে বলেছে আমার কাছে খবর আছে ডিআই অফিসগুলো ঘেরাও হবে। কাল সকাল থেকে সমস্ত ডিআই অফিসে পুলিশে ছলাপ রাজ্য জুড়ে। তারপরে পুলিশ কমিশনার বলছে তার কাছে খবর ছিল না, আমি হালকা লাঠিচার্জ করেছি। মানে হালকা বল প্রয়োগ, লাঠিচার্জও বলেনি। আমাদের 6 জন এনজিওর পুলিশ কর্তা। আচ্ছা, আপনি কোনো মিডিয়ায় দেখিয়েছেন পুলিশকে মারছে কর্মরত
যোগ্য এই চাকরিহারারা মারছে, অথচ আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি লাঠি ভেঙে ফেলছে মেরে। প্রশাসন, আমি তারপরেও মেনে নিতাম, রাজ্য প্রশাসন জানতেন না, পুলিশের এই অতি সক্রিয়তা নিন্দনীয়, ভুল হয়েছে। প্রশাসন কি এই মর্মে ভুল স্বীকার করে সংশ্লিষ্ট এই অপরাধী পুলিশদের বিরুদ্ধে 24 ঘন্টা হতে চললো একটা ব্যবস্থা নিয়েছে? আপনি শুনেছেন এখনো পর্যন্ত? এদেরকে ক্লোজ করা হয়েছে, এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এদেরকে শাস্তি হয়েছে, সাসপেনশন হয়েছে, নাথিং। এর থেকে তো পরিষ্কার এই পুলিশ নির্দেশ পেয়েছিল রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে। আচ্ছা, রাজ্যের পুলিশ মন্ত্রীর কি একটা স্টেটমেন্ট ছিল? এখনো পর্যন্ত আছে? নেই। আপনাকে আমি ভাই একটা কথা বলি, আজ থেকে বহু বহু যুগ আগে এদেশেই একজন শিক্ষক জন্মেছিলেন, নাম চাণক্য। ধননন্দ তাকে রাজসভায় অপমান করেছিল, প্রহার করেছিল। তিনি একটা শ্লোক বলেছিলেন, বিদ্যা স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যাকে সবাই পূজা করে সারা পৃথিবী জুড়ে। তুমি আজকে আমাকে অপমান করেছো, আমি শিক্ষক, মাথায় রেখো, এই রাজসভায় তোমাকে বলে যাচ্ছি, তোমার পতন খুব শীঘ্রই হবে এবং সেটা ইতিহাস হবে। আজকে যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, যার নির্দেশে এই নিরপরাধ শিক্ষককুলকে মারা হলো, এটা অবশ্য প্রথম নয়। 500 শিক্ষকদের 2019-এ লাইট নিভিয়ে ভারতের পতাকা জড়িয়ে আন্দোলনরত শিক্ষকদের পতাকা ছিঁড়ে উলঙ্গ করে পুলিশ পিটিয়েছিল, তখনও এই সরকার পুলিশ বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই শিক্ষকদের উপরে এই বর্বরচিত আক্রমণ বিনা দোষে, বিনা কারণে আরেকবার এই সরকারকে পতনের আরো একটু কাছে নিয়ে চলে আসলো। মনে রাখবে, এই সরকারের কিন্তু পতন এখন শুধু সময়ের অপেক্ষা। স্যার, আপনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, আজকে পুলিশের তরফ থেকে জোড়া মামলা রুজু করা হলো শতপ্রণোদিত হবে কসবার ঘটনায়। তাই তো হবে, মানে জোড়া মামলা। এরা যখন শিক্ষামন্ত্রীর উপরে হামলা হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো মামলায় কাউকে অ্যারেস্ট করে না, কারণ ওরা ভোট ব্যাংক। যে অতি বামী ওরা এইসব করেছে, তৃণমূলের এরা ভোট কাটুয়া, ভোট কেটে তৃণমূলকে জেতায়। আচ্ছা, ঠিক মালদা, মুর্শিদাবাদ, সুতি, সিএ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকে ওয়াকফ প্রপার্টি নিয়ে যে বিশাল সরকারি সম্পত্তি ধ্বংস করা হলো, জীবন জীবিকা তছনছ করে দেওয়া হলো, আপনার কাছে কি খবর আছে পুলিশ একজনকেও অ্যারেস্ট করেছে? মালদায় মোথাবাড়িতে অ্যারেস্ট হয়েছে কারা জানেন? যারা হামলার শিকার হলো তারা, বেছে বেছে। আপনাকে আমি দেখাতে পারি কাগজগুলো। অর্থাৎ এই তো পুলিশ। আমি এই কারণে বারবার বলছি, আপনারা হেডলাইন করবেন যে রাজ্যে প্রাণী দুই প্রকার, মেরুদণ্ডী প্রাণী আর পুলিশ। আপনি একে অমেরুদণ্ডী বলতেই পারেন, কারণ প্রাণী তো যতদূর জানি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। আমি ক্লাসিফাই করে দিলাম। এই পুলিশ তৃণমূলের ক্যাডার। এই পুলিশ, আমি আবারও বলছি, এরা সাদা খাতা জমা দেওয়া পুলিশ। তাই মুখ্যমন্ত্রী বা সরকারের যে কোনো বেআইনি কাজ এদেরকে অনায়াসে করিয়ে নেওয়া যায়। জঙ্গিপুরে রীতিমতো পুলিশ প্রাণ ভিক্ষা চাইছে সাধারণ মানুষদের কাছে, আর এইখানে পুলিশ লাঠি পেটা করছে। কেন হবে না? এই সরকার ক্ষমতায় আসার পরে 2012 সালে মনে আছে, ভবানীপুর থানার থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী কাম রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কাম রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশকে পিটিয়ে পুলিশের হাত থেকে গুন্ডা ছিনিয়ে এনেছিল, মনে আছে? সেদিনই রাজ্যের গুন্ডা, জঙ্গি, জিহাদিরা বুঝে গিয়েছিল তাদের বন্ধু সরকার চলছে। তাই পুলিশ পেটাও, কারণ পুলিশ এদের বিরুদ্ধে ন্যূনতম অ্যাকশন নেবে না। এরা মাথা নিচু করে প্রাণ ভিক্ষা চেয়ে পালাবে। আরে এ রাজ্য ভাই সেই রাজ্য যে রাজ্যে পুলিশ ক্রিমিনালদের মারের ভয়ে টেবিলের তলায় ফাইল নিয়ে লুকোয়। আর এ রাজ্য সেই রাজ্য যেখানে নাগরিক সমাজ, যেখানে শিক্ষক, হবু শিক্ষক, চাকরি চুরি হয়ে যাওয়া অসহায় শিক্ষকটির কে পুলিশ লাথি মারে, লাঠি পিঠে ভেঙে ফেলে। বুকে লাথি মারছে। হ্যাঁ, বুকে লাথি মারছে, পেটে লাথি মেরেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার প্রশাসনের দুর্নীতি, আর বুকে লাথি মারছে তারই পুলিশ, তারই নির্দেশে। এর চাইতে নির্মম, এর চাইতে ভয়ানক তালিবানি রাজত্ব আপনি হয়তো সারা পৃথিবী জুড়ে একটাও পাবেন কিনা সন্দেহ আছে।
আর একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার যে এই সমস্ত শিক্ষক যারা আন্দোলনরত তারা কিন্তু কোনো ঢিল বা কিছু কিন্তু পুলিশের দিকে কোনো ছড়েননি, বলা যেতে পারে নিরস্ত্র প্রতিবাদ, সেখানে পুলিশের এরকম লাঠিচার্জ, বুকে লাথি। না, আমি বলছি যে এইটা তো প্রি প্ল্যান ছিল পুলিশের। আপনি মনে নেই যে আরজি করে যে ডাক্তার বোনটিকে নির্মম ভাবে ধর্ষণ করে এই প্রশাসনের মদতে তাকে মেরে ফেলা হলো, যার চোখ দিয়ে জল পড়েনি, রক্ত ফেটে বেরিয়েছিল, তার প্রতিবাদে যখন রাজ্যের কোনায় কোনায় মানুষ নেমেছিল, নাগরিক সমাজ নেমেছিল, ডাক্তাররা নেমেছিল, এই পুলিশ বিভিন্ন জায়গায় নাগরিক সমাজের আন্দোলনরত সাধারণ মানুষকে হ্যাকেল করেছে, মেরেছে, জেলে দিয়েছে। এমনকি ডাক্তাররা একটা ব্যাচ পরে, উই ওয়ান জাস্টিসের ব্যাচ পরে আন্দোলন করেছিল বলে পুলিশ তাদের বিরাট প্ররোচনায় তুলে নিয়ে গিয়ে মেরে ফাটিয়ে তার বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা করেছিল, পরে হাইকোর্টের নির্দেশে মুক্ত হয়। অর্থাৎ এই যে পুলিশ শাসন যন্ত্রের পার্টে পরিণত হয়েছে, এই পুলিশ মানবিকতা তো জানেই না। এই পুলিশ একটা জিনিস জানে যে আমরা শাসককে জিতিয়ে আনবো, তারপরে শাসক আমাদেরকে তোলার থেকে শুরু করে বেআইনি সব কাজে সাহায্য করবে। আরে ভাই, এই পুলিশের সেই অত্যুক্তি এরা ভুলে গেছে। এ রাজ্যেই নকশাল আমলে তারা পুলিশ যখন নির্মম ভাবে আক্রমণ করতো তখন একটা ছড়া লেখা হয়েছিল, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। আজকে একটা এই শ্লোকটাই হয়তো পাল্টে গিয়ে এমন হতে পারে, পুলিশ তুমি মারছো মারো, দিয়ে তুমি পাবে না কো, তুমি দিয়ে পাবে না, তুমি এই সমাজ বিরোধীদের কাছে মান পাবে না। এই তৃণমূল নেতারা তোমাকে চোর ছাচোর করেই পেটাবে, তোমাকে এই অসহায় মাস্টারমশাই গুলোকে মেরে মজা লাগছে তোমার। তোমার ঘরের ছেলে মেয়েরাও তো শিক্ষকের কাছে পড়তে যায়, দেখবে বুমেরাং না হয়ে যায়। কারণ এই যে শিক্ষককে তুমি আজকে পিটিয়েছো, এই যে কি জানো নাম কি, গুণধর টিচার, মাইরি নাম বলছি, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তুমি ওনাকে ট্যাগ করো, আমি নামই বলে দিচ্ছি, রিটন একদম পুলিশ অফিসার রিটন দাস। তিনি আমার মনে হয় কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে আসেননি, সরাসরি সাদা খাতা জমা দিয়ে পুলিশ হয়ে গেছে। কিন্তু তার নিশ্চয়ই নিজের ছেলেকে বা মেয়ে যেই থাক না কেন, তাকে নিশ্চয়ই তার মতো সাদা খাতা জমা দিয়ে চাকরি করাবে এই অভিলাষা তার নেই বা তার স্ত্রীর নেই। তাই তিনি নিশ্চয়ই কোনো শিক্ষকের কাছে পড়াতে পাঠিয়েছেন। যার কাছেই পাঠিয়ে থাকুন, সেই শিক্ষকরা এনাকে সামাজিক বয়কট করুন। ওই শিশুটির ক্ষতি হবে, ক্ষমা চেয়ে নিচ্ছি, একে সামাজিক বয়কট করুন। আর রিটন বাবু, আপনি যদি জেনে থাকুন, আপনি জেনে রাখবেন, এই পাপের অংশীদার আপনার সন্তানটি হবে। এই পাপ আপনার সন্তানের গায়ে লাগবে, যে শিক্ষককে আপনি পেটালেন। যদি এই পাপ স্থলন করতে চান, প্রকাশ্যে ক্ষমা চান। আপনি বাড়িতে গিয়ে মুখ দেখালেন কি করে কালকে? পরিবারের কাছে, স্ত্রীর কাছে, মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে দেখাবেন কি করে মুখ? আপনি শিক্ষকের কাছে যদি পড়ে থাকেন, যদি সাদা খাতা জমা দিয়ে পিছন দরজা দিয়ে চাকরি না পেয়ে থাকেন, যদি কোনো শিক্ষকের কাছে পড়েই থাকেন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, সেই শিক্ষক বেঁচে থাকাকালীন আপনার মুখ দর্শন করবে না। আর আপনিও যদি ন্যূনতম লজ্জা, ঘৃণা লুকে থাকে আপনার হৃদয়ে, আপনি অন্তত সেই শিক্ষকের মুখোমুখি আজন্ম হবেন না, আমৃত্যু আপনি হবেন না। আর আপনাকে যদি আমি কোনোদিন রাস্তায় দেখে ফেলি, দায়িত্ব নিয়ে বলছি, আইন মেনে আমি যেটুকু প্রতিবাদ করতে পারি, আমি শিক্ষক মানুষ, আমি প্রতিবাদ করব। এবং আপনাকে, আপনি যে ঘৃণ একটা সমাজের কীট, সেটা আমি প্রকাশ্যে প্রমাণ করেই ছাড়বো সেদিন। ব্রাত্য বসু বলছেন যে কেন চাকরিহারারা টিআই অফিসে গেলেন মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও, এবং তিনি এও বলছেন যে বঞ্চিতদের দায়িত্ব সরকারই নেবে। দেখুন, ব্রাত্য বসুকে আমি আগে খুব যোগ্য, তিনি তো ওই বিগত সরকারের সময় অধ্যাপনার চাকরি পেয়েছেন, ধরে নিলাম তিনি, তার বিরুদ্ধে কোনো যখন মামলা হয়নি, তিনি যোগ্য অধ্যাপক, ভালো নাটক টাটক লিখেন, ভালো নাটক অভিনয় করেন, মঞ্চস্থ করেন, বিশাল কিছু। কিন্তু ওনার যে ভূমিকায়নগুলো, সেই ভূমিকায়নগুলোতে আমি নিজে অধ্যাপক হিসাবে আমার সহজাত একজন অধ্যাপকের এই ধরনের শিক্ষকদের উপরে হামলার, বর্বরচিত হামলার একটা শব্দ ছি
ব্যবহার করে যার প্রতিবাদ করা দরকার ছিল, তার পরিবর্তে যখন শাসক দলের হয়ে ব্যাট তুলে এটাকে জাস্টিফাই করতে নেমেছে, আমি আপনাকে পরিষ্কার বলছি, আমি কোনোদিনও বেঁচে থাকতে এ রাজ্যের শিক্ষামন্ত্রী, এতদিন ভাবতাম আমারও শিক্ষামন্ত্রী, এখন ভাবি না, অন্তত ওনার সাথে আমি কোনো মঞ্চ শেয়ার করব না, ওনার সাথে মঞ্চ শেয়ার। ছি ছি ছি। আপনি শিক্ষক, আপনার পিতাও যতদূর জানি শিক্ষক ছিলেন, বামপন্থী রাজনীতিটা করতেন, আপনিও বামপন্থী রাজনীতিটা করতেন, বামপন্থা বিশ্বাসী ছিলেন। তিনি বলছেন পুলিশের কাজের সঙ্গে শিক্ষা দপ্তরের কোনো যোগসাজশ নেই, প্রায় দায় ছেড়ে দেওয়ার মতন কথাবার্তা বলছেন। দায় ছেড়ে দিলেন। আমি জানি না উনি কি অবস্থায় ছিলেন, উনি তো দিনের বিভিন্ন সময় বিভিন্ন স্তরে থাকেন, কিন্তু প্রকৃতস্থ অপ্রকৃতস্থ কি অবস্থায় ছিলেন জানি না। যে অবস্থায় থাকুন, যদি প্রকৃত অবস্থায় নাও থাকেন, প্রকৃতস্থ অবস্থায় থাকা আসলে আমার এই ভিডিওটা দেখে আপনার যদি মনে হয় যে আপনার পরিবারে আপনি বা আপনার পরিবারের যোগ্য শিক্ষক হওয়ার, শিক্ষকতার একটা এনভায়রনমেন্ট ছিল, আছে, আগামীতেও থাকবে বলে যদি আপনি মনে করে থাকেন, দয়া করে শিক্ষকতার এই নোবেল প্রফেশন, আদর্শ প্রফেশনের খাতিরে একটাবার ছি বলবেন। আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত ফাঁকা ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে বলুন, যাতে আপনার দিদিভাইয়ের কানে গিয়ে আপনার ক্যাবিনেটের পদটা খারিজ না হয়ে যায়। আপনি ঘর বন্ধ করে আয়নার সামনে গিয়ে একবার ছি বলবেন।